আপনি কি জানেন আপনি জন্মসূত্রেই ধনী, কিন্তু কেউ আপনাকে সেটা কখনো বলেনি, বরং শেখানো হয়েছে ধনী হওয়া কষ্টসাধ্য। কিন্তু বব প্রক্টর বলেন আপনার ভেতরে আছে হাজারো সম্পদের খনি, শুধু জানেন না কোথায় খুঁজতে হবে। স্বপ্নের জীবন, প্রাচুর্য, সুখ এসব কি শুধু ভাগ্যবানদের জন্য? না। বব প্রক্টর এর বিখ্যাত একটি বই ইউ ওয়ার বর্ন রিচ বলেছে আপনি জন্ম থেকে ধনী, কিন্তু আপনার মন, বিশ্বাস আর চিন্তা সীমাবদ্ধতা আপনাকে আটকে রেখেছে। আজ আমরা শিখব কিভাবে নিজের ভিতরে সেই ধন সম্পদ জাগ্রত করে একজন সত্যিকারের সফল মানুষে রূপান্তরিত হওয়া যায়। আপনি যদি দারিদ্র থেকে প্রাচুর্যতে যেতে চান, তাহলে আজকের এই পডকাস্টটি আপনার জন্য। তো চলুন আমরা শুরু করি। ইন্ট্রোডাকশন। জন্মসূত্রে আপনি ধনী। আপনি কি জানেন দারিদ্রতা আপনার প্রকৃত অবস্থান নয়, এটা কেবল এক ধরনের ভুল প্রোগ্রাম। আপনি জন্মসূত্রে ধনী, কিন্তু সেটা কখনো আপনাকে শেখানো হয়নি। বব প্রক্টর বলেছেন আপনি এই পৃথিবীতে এসেছেন অসীম সম্ভাবনা নিয়ে, কিন্তু সমাজ, পরিবার আর শিক্ষা আপনাকে ভুল প্রোগ্রাম দিয়েছে যাতে আপনার জীবনে সীমিত ভাবেন। এই অধ্যায়ে আপনি জানবেন কিভাবে নিজের পুনরায় আবিষ্কার করে নিজেকে জন্মগতভাবে ধন সম্পদের মালিক করা যায়। বব প্রক্টর এই অধ্যায়ের শুরুতে আমাদের একটা গভীর ও শক্তিশালী বার্তা দেন, তুমি জন্মসূত্রেই ধনী। তিনি বোঝাতে চান প্রতিটি মানুষ পৃথিবীতে জন্মায় অসীম সম্ভাবনা ও অন্তর্নিহিত শক্তি নিয়ে, কিন্তু আমাদের অধিকাংশ মানুষ তা জানেই না, বরং নিজের সীমাবদ্ধতা নিয়েই বাঁচে। সমাজ, পরিবার, শিক্ষা ও সংস্কৃতি আমাদের শেখায় কিভাবে সীমিত ভাবতে হয়, কিভাবে নিরাপদে পথ চলতে হয়। কিন্তু বব প্রক্টর বলেন এই চিন্তাধারায় আমাদের সবচেয়ে বড় গরিবী লক্ষণ। কারণ গরিব মানুষ মানে কেবল টাকা না থাকা নয়, বরং নিজের শক্তিকেও চিনতে না পারা। এ অধ্যায়ে লেখক বলেন সত্যিকারের সম্পদ মানে শুধুমাত্র অর্থ নয়, বরং সেটি হলো একটা মানসিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি। তিনি বলেন আমাদের ভেতরে একটা অসীম সম্ভাবনার খনি রয়েছে, যেটাকে বলা হয় মাইন অফ ইনফিনিটি পোটেনশিয়ালিটি রয়েছে। তুমি যদি সেই খনির দরজা খুলতে শিখো, তাহলে অর্থ, সাফল্য, সুখ সবকিছুই অর্জন করা সম্ভব। কিন্তু দুঃখের বিষয় হলো অধিকাংশ মানুষ নিজের মূল্যই বোঝে না। তারা ভাবে অন্যরা ধনী হওয়ার যোগ্য, কিন্তু তারা নয়। এই ভুল বিশ্বাস আমাদের দারিদ্রতায় আটকে রাখে। লেখক বলেন আমাদের মনের মধ্যে দুইটি শক্তিশালী স্তর কাজ করে, একটি হলো কনসিয়াস মাইন্ড আর একটা হলো সাবকনসিয়াস মাইন্ড। আমাদের ভবিষ্যৎ নির্ভর করে আমাদের অবচেতন মনে কী ধারণা পোষণ করি সেটার উপরে। তুমি যদি বিশ্বাস করো যে তুমি অযোগ্য, দারিদ্র তোমার সাথেই থাকবে। কিন্তু তুমি যদি সত্যিকার অর্থে মনে করো আমি সফল ও ধনী হওয়ার জন্য জন্মেছি, তাহলে অবচেতন মন সেই বিশ্বাসকে একটা বাস্তবে রূপ দিতে শুরু করে। তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলে, তুমি যা চাইছো তা তোমার বাইরে নেই, বরং তোমার ভিতরেই আছে। অর্থাৎ ধন, সম্পদ, সাফল্য, প্রাচুর্য সবকিছু নিয়েই নিজের চিন্তা থেকে। তোমার জীবনে রূপান্তরিত করতে চাইলে প্রথমে তোমাকে চিন্তা ও বিশ্বাসকে বদলাতে হবে। তুমি যদি নিজের উপর আস্থা রাখো, নিজের ভেতরের সম্পদকে জাগ্রত করো, তাহলে বাইরের জগৎ তা প্রতিফলিত ঘটবে। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ যে উদ্ধৃতিটি আছে সেটি হলো নিজের শক্তিকে আবিষ্কার করতে, নিজের যোগ্যতাকে বিশ্বাস করতে ও প্রাচুর্যকে জীবনের দাবিদার হিসেবে নিজেকে দেখতে। বব প্রক্টর এখানে একটা গভীর জীবন দর্শন আমাদের শেখায়। তুমি দরিদ্র হয়ে জন্মাওনি, বরং তোমার দারিদ্রতা ভাবতে শেখানো হয়েছে। কাজেই তোমার জন্মগত ধন সম্পদ ফিরে পেতে হলে সেই ভুল শিক্ষাগুলোকে দূর করে নিজের মধ্যে লুকিয়ে থাকা বিশাল শক্তিকে জাগিয়ে তুলতে হবে। তিনি এই অধ্যায়ে খুব ছোট করে যে বিষয়টা শেখানোর চেষ্টা করেছে সেটি হলো তুমি জন্মগতভাবে ধনী, তোমার মধ্যে সীমাবদ্ধ চিন্তা তোমাকে আটকে রাখে। নিজের সাবকনসিয়াস মনকে নতুনভাবে প্রোগ্রাম করো, অর্থাৎ সাফল্যতার বাইরে নয়, তোমার চিন্তার ভেতরে লুকিয়ে আছে। আর আরেকটা বিষয় উনি শিখিয়েছেন সেটা হলো নিজের সম্ভাবনাকে আবিষ্কার করাই হলো সত্যিকারের ধনী হওয়ার প্রথম ধাপ। অধ্যায় 2, হাউ টু ট্যাপ ইনটু গ্রেট পাওয়ার অফ দ্য মাইন্ড, অর্থাৎ মনকে জাগ্রত করো।
আপনার মাথার ভেতরে আছে এমন একটি শক্তি যা দিয়ে আপনি পৃথিবী পাল্টে দিতে পারেন, শুধু জানতে হবে সেই সুইচটা কোথায় আছে। এই অধ্যায়ে বব প্রক্টর আমাদের শেখান কিভাবে চেতনা ও অবচেতনা মন অর্থাৎ সাবকনসিয়াস ও কনসিয়াস মাইন্ড নিয়ন্ত্রণ করে জীবনে নিজের মতো গড়ে তোলা যায়। যদি আপনি চান আপনার বাস্তবতা বদলাক, তাহলে আগে আপনাকে ভাবনা বদলাতে হবে। এই অধ্যায়ে লেখক আমাদের শেখান মানুষের মন, বিশেষ করে অবচেতন মন ব্যবহার করে জীবনে ধন, সাফল্য, প্রাচুর্য আনা যায়। তিনি বলেন, আমাদের মনে হচ্ছে এমন একটি শক্তিশালী উপকরণ যা ঠিকঠাক ব্যবহার করতে পারলে আমরা নিজেই নিজের ভাগ্য বদলে নিতে পারি। কিন্তু সমস্যাটা হলো অধিকাংশ মানুষ তাদের মন কিভাবে কাজ করে সেটা জানেই না, ফলে সেই অসীম শক্তি তারা ব্যবহার করতে পারে না। মানুষের মনের গঠন দুই প্রকার, একটা হলো চেতনা আর একটা হলো অবচেতন। অর্থাৎ বব প্রক্টর এখানে দুইটা স্তরের কথা বলেছে। এক, কনসিয়াস মাইন্ড, এটি হলো সেই অংশ যা দিয়ে আপনার যুক্তি করি, চিন্তা করি, সিদ্ধান্ত নিই। আমরা প্রতিদিন যা ভাবি, পরিকল্পনা করি, সিদ্ধান্ত নিই, তার সবকটাই এই কনসিয়াস মাইন্ডে ব্যবহৃত হয়। আর একটি হলো সাবকনসিয়াস মাইন্ড, এটি হলো মনের সেই গভীর স্তর যেখানে আমাদের বিশ্বাস, ভয়, আত্মপরিচয়, অভ্যাস ও আত্মসম্মানবোধ জমা হয়, ওখানে গিয়ে স্টোর থাকে। অবচেতন মন কোনো যুক্তি করতে পারে না, এটি শুধু গ্রহণ করে। তুমি যদি বারবার নিজের সম্পর্কে বলো আমি গরিব, আমি অযোগ্য, অবচেতন মন সেটাকে সত্য বলে ধরে নেবে ও সেটাকে সেভাবেই আপনার সঙ্গে ব্যবহার করবে। কেন অবচেতন মন এত গুরুত্বপূর্ণ? বব প্রক্টর এখানে বলে, তোমার বাস্তব জীবন, তোমার আয়, তোমার সাফল্য, তোমার স্বাস্থ্য, তোমার সম্পর্ক কেবল তোমার চেতনা মন থেকেই চিন্তার প্রতিফলন নয়, বরং এটি হলো নির্ধারিত হয় তোমার অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ডের গভীর থেকে, যার বিশ্বাস থেকে তোমার ভিতরে প্রতিফলিত হয়। তিনি এখানে একটি উদাহরণ দেখিয়েছেন। যদি একজন ব্যক্তি দিনে 10 বার বলে আমি ধনী হতে চাই, কিন্তু তার অবচেতন মনে বিশ্বাস করতে থাকে আমি কখনোই ধনী হব না, তাহলে সেই ব্যক্তি ধনী হতে পারবে না, কারণ তার অবচেতন মন সেটাকে বাস্তবভাবে ধরে নিয়েছে। মনের শক্তিকে জাগ্রত করার কিছু উপায় উনি দেখিয়েছেন বইটার ভিতরে। যেমন চিন্তাকে নিয়ন্ত্রণ করো, চেতনা দিয়ে তুমি নির্ধারণ করতে পারো কিভাবে। অর্থাৎ যদি তুমি প্রতিদিন ধন, সাফল্য ইতিবাচক ভাবা, তাহলে ধীরে ধীরে অবচেতন মন সেই ধারণাকে গ্রহণ করবে ও সেভাবে তোমার সাথে রিয়্যাক্ট করবে। পুনরাবৃত্তি, রিপিটিশন। বব প্রক্টর এখানে রিপিটিশন ইজ দ্য মাদার অফ লার্নিং। প্রতিদিন একই কথা বারবার নিজেকে বললে অবচেতন মন সেটি গেঁথে রাখে। আমি ধনী হওয়ার যোগ্য, আমি প্রতিদিন আরও সাফল্যর দিকে এগিয়ে যাচ্ছি। আরেকটা স্টেপ আছে ভিজুয়ালাইজেশন, কল্পনা করা। নিজের কাঙ্ক্ষিত ভবিষ্যতের ছবি প্রতিদিন চোখ বন্ধ করে কল্পনা করো। ধরা যাক তুমি একটা সুন্দর বাড়ি চাও, তাহলে সেই বাড়ির ভিতরে নিজেকে হাঁটতে দেখো। এই ছবি বারবার মনে আঁকলে অবচেতন মন সেটাকে সত্য ভাবতে শুরু করে। আরেকটি হলো অ্যাফার্মেশন, দৃঢ় সংকল্প, দৃঢ় বাক্য। নিজের জন্য কিছু ইতিবাচক বাক্য তৈরি করো যা প্রতিদিন উচ্চারণ করো। যেমন আমি নিজের জীবন নিয়ন্ত্রণে আছি, আমি সহজে অর্থ উপার্জন করার জন্য সক্ষম। তিনি এই অধ্যায়ের কিছু সতর্কতা বিষয়ও দেখিয়েছেন। অবচেতন মন ভালো মন্দ বিচার করে না। বব প্রক্টর তিনি বলেন, আমাদের সতর্ক করে বলেন, অবচেতন মন ভালো মন্দ বুঝতে পারে না, শুধু যা শোনে তা সেটাকে গ্রহণ করে। অতএব তুমি যদি নিজেকে প্রতিদিন দোষারোপ করো, ভয় পাও, হতাশ হও, তাহলে তোমার অবচেতন মন সেই অনুভূতিকেই সত্য হিসাবে ধরে নেবে, তোমার কনফিডেন্স ভেঙে দেবে ও সেটা অনুযায়ী তুমি আর কাজ করতে পারবে না। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখছি সেই জিনিসগুলো যদি আমরা খুব ছোট করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি মানুষের মন সবচেয়ে শক্তিশালী সম্পদ। দ্বিতীয়ত, অবচেতন মনই বাস্তবতাকে নিয়ন্ত্রণ করে।
আর চেতনা দিয়ে অবচেতন মনকে প্রোগ্রাম করা যায়, অর্থাৎ কনসিয়াস মাইন্ড দিয়ে সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করা যায়। ইতিবাচক চিন্তা, পুনরাবৃত্তি, কল্পনা ও আত্মনির্দেশনার মাধ্যমে তুমি নিজের মনের শক্তি জাগ্রত করতে পারো। যে ব্যক্তি তার মন নিয়ন্ত্রণ করতে পারে সে তার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। অধ্যায় 3, দ্য ইমেজ মেকার, নিজের জীবনের ছবি আঁকতে শেখো। অর্থাৎ আপনার মস্তিষ্ক হলো সেই প্রজেক্ট যা আপনি কল্পনা করেন সেটাই জীবনে হয়ে ফিরে আসে, আপনার কাছে বাস্তব হয়ে ফিরে আসে। আপনি যেমন করে নিজের জীবনকে মনে মনে কল্পনা করেন তেমনই জীবন আপনি বাস্তবতায় পান। বব প্রক্টর বলেছেন, যদি আপনি দারিদ্র্য, ভয় আর সীমাবদ্ধতা কল্পনা করেন আপনার জীবনেও সেই জিনিসগুলোই হবে, কিন্তু আপনি যদি নিজেকে সফল, ধনী ও আত্মবিশ্বাসীভাবে কল্পনা করেন জীবন আপনাকে সেটারই প্রতিফলন দেবে। এই অধ্যায়ে লেখক বলেন, মানুষ একমাত্র প্রাণী যাকে স্রষ্টা এমন একটি অসাধারণ উপহার দিয়েছেন যেটাকে বলা হয় ইমাজিনেশন। এই ইমাজিনেশন করার ক্ষমতার মাধ্যমে আমরা নিজের ভবিষ্যৎ জীবন কেমন হবে তা গঠন করতে পারি। আমরা চাইলে নিজের চিত্র তৈরি করতে পারি। আমরা কে হব, কি করব, কি অর্জন করব সেটাও ইমাজিনেশন করতে পারি। মেন্টাল ইমেজ ও আত্মপরিচয়ের গুরুত্ব। বব প্রক্টর আমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়েছেন। আমাদের মন একটা ছবির মতো কাজ করে। আমরা যা ভাবি, যা কল্পনা করি তাই আমাদের অবচেতন মনে গেঁথে যায়। এই ছবি সেলফ ইমেজের উপর নির্ভর করে আমরা কেমন জীবন কাটাবো, কতটা সফল হব, কতটা ধনী হব। যদি কেউ নিজের সম্পর্ক মনে মনে ভাবে আমরা ব্যর্থ হব, আমি ব্যর্থ হব, আমার দ্বারা হবে না, তাহলে সে যত পরিশ্রমী করুক তার অবচেতন মন সেই ব্যর্থতার ছবিকে বাস্তবতায় রূপ দেবে। তবে কেউ যদি কল্পনা করে আমি সাফল্যমণ্ডিত, আমি প্রাচুর্যময়, আমি আত্মবিশ্বাসী, এই ছবি যদি সে বারবার নিজের ভিতরে গেঁথে নেয় তার জীবন ঠিক সেভাবেই রিয়্যাক্ট করবে তার সাথে ও সেটাই বাস্তবতায় রূপ দেবে। কিভাবে নিজের মানসিক ছবি সেলফ ইমেজ তৈরি করবেন? শৈশব থেকে গড়া সামাজিক বিশ্বাস দিয়ে। ছোটবেলায় আমরা যেভাবে বড় হয়েছি, যে কথাগুলো শুনেছি, তোমার দ্বারা হবে না, তুমি গরিব ঘরের ছেলে ইত্যাদি, সেগুলো আমাদের মানসিকতার ছবি গভীরভাবে প্রভাব ফেলে। অর্থাৎ এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে, এইগুলো আর ইমাজিনেশন করা যাবে না। অভিজ্ঞতা ও ব্যর্থতার মাধ্যমে। জীবনে কয়েকবার ব্যর্থ হলে আমরা ধরে নিই আমি ব্যর্থ হব। এই ভুল বিশ্বাস আমাদের অন্তরে জমে গিয়ে একটা নেতিবাচক ছবি তৈরি করে। অপরের মতামতের উপর প্রভাব। অন্যরা আমাদের কিভাবে কি বলে তাও আবার আমরা মানসিকভাবে ছবিতে প্রভাবিত করি ও সেটা আমাদের জীবনে মারাত্মকভাবে একটা ইমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। বব প্রক্টর বলেন, এই ছবি যদি নেতিবাচক হয় তাহলে তো তোমার উন্নতিতে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই আমাদের নিজের উচ্চামতো সচেতনভাবে নতুন আত্মপরিচয়ের ছবি তৈরি করতে হবে। কিভাবে একটি নতুন আত্মপরিচয়ের ইমেজ গড়ে তোলা যায়? ভিজুয়ালাইজেশন। প্রতিদিন চোখ বন্ধ করে কল্পনা করো যে তুমি যে মানুষটি সেটা তুমি হতে চাও, অর্থাৎ ধনী, সফল, আত্মবিশ্বাসী ও সম্মানিত। একে রোজ প্র্যাকটিস করো, নিজের ভিতরে কল্পনা করো। অ্যাফার্মেশন। প্রতিদিন নিজেকে বলো আমি ধনী হওয়ার যোগ্য, আমি শক্তিশালী ও আমি আত্মবিশ্বাসী, আমি জীবনে যা চাই তাই অর্জন করতে পারি। বারবার রিপিট করা। নতুন মানসিকভাবে ছবি গড়ে তোলার জন্য নিয়মিত চর্চার দরকার। যেমন প্রতিদিন সকাল ও রাতে সেই ছবিকে মনে করে ও নিজের সেই চরিত্রের উপর কল্পনা করে সেইটাকে ফোকাস করে সামনের দিকে এগিয়ে যাওয়া। ভিশন বোর্ড ব্যবহার করা, অর্থাৎ তুমি যেভাবে জীবন কাটাতে চাও সেই ছবি কেটে একটা বোর্ডে লাগাও। প্রতিদিন তার দিকে দেখো ও অনুভব করো যে তুমি তা পেয়ে গেছো। এখানে একটি কার্যকারিতা, কেন এটা কেন কাজ করবে সেটার একটা কার্যকারিতা উনি দেখানোর চেষ্টা করেছে। বব প্রক্টর বলেন, আমাদের অবচেতন মন যুক্তির বিচার করে না, সে শুধু যা দেখে তাই গ্রহণ করে ও বাস্তবতায় রূপ দিতে শুরু করে। তুমি যদি নিজের কল্পনাকে বারবার একটা ধীর, সফল আত্মপরিচয়ের ছবি গেঁথে দাও তাহলে তোমার চিন্তা, আচরণ ও সিদ্ধান্ত সেভাবেই পরিবর্তিত হবে।
ফলে বাস্তবতা সে জীবনে তৈরি করবে। উদাহরণস্বরূপ, একজন দরিদ্র ছাত্র যদি প্রতিদিন মনে করে, কল্পনা করে সে একদিন সফল উদ্যোক্তা হবে, নিজের গাড়ি, বাড়ি, ব্যবসা থাকবে, তবে তার মন আচরণে ধীরে ধীরে সেই অনুযায়ী প্রস্তুত হতে থাকবে। একজন নার্ভাস পাবলিক স্পিকার যদি প্রতিদিন নিজে আত্মবিশ্বাসী বক্তা হিসাবে কল্পনা করে, তবে কয়েক সপ্তাহের মধ্যে তার ভয় কেটে যাবে ও বাস্তবতা তার বক্তৃতার গুণমান উন্নত হওয়া শুরু করবে। বব প্রক্টর অধ্যায় 3তে আমাদের যে এই জিনিসগুলো শিখিয়েছেন সেটাকে যদি আমরা বলার চেষ্টা করি, মানুষ তার জীবন ভবিষ্যৎ আগে মনে তৈরি করে, তারপর সেটা বাস্তবায়িত হয়। তুমি নিজের বর্তমান দেখে ভবিষ্যৎ নির্ধারণ করো না, তুমি নিজের মানসিক ছবি দেখে ভবিষ্যৎ নির্ধারণ করো। তুমি যদি নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা বদলাতে না পারো, তবে জীবন কিছুই বদলাবে না তোমার জন্য। কাজেই আজ থেকে নিজের সেলফ ইমেজ বদলাও, কারণ তুমি যা বিশ্বাস করো তুমি তাই হয়ে উঠতে পারবে। অধ্যায় 4, লেট গো অ্যান্ড লেট গড। নিয়ন্ত্রণ ছেড়ে দাও, স্রষ্টার উপর ভরসা রাখো। আপনি কি সবসময় সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান? কখনো কি নিজেকে স্রেফ ছেড়ে দিয়ে দেখেছেন কি কেমন হয়? এই অধ্যায়ে আপনি শিখবেন কখন নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ রেখে ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হয়। যখন আপনি আত্মবিশ্বাস, সাহস ও আস্থা নিয়ে এগিয়ে যান, তখন মহাশক্তি আপনাকে সমর্পণ করে। কখন নিয়ন্ত্রণ ছাড়তে হয় আর কখন নেতৃত্ব নিতে হয়, এই অধ্যায়ের ভিতরে সেই জিনিসটাই শেখানো হয়েছে। এই অধ্যায়ে বব প্রক্টর আমাদের শেখান আত্মসমর্পণের শক্তি, অর্থাৎ একটা মানসিক শান্তি, মানসিক অবস্থা যেখানে তুমি চেষ্টা করে পুরোপুরি বিশ্বাসের উপর নিজেকে ছেড়ে দিতে পারো, তবে সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি নিজেকে এমন অবস্থানে রাখতে পারো যেখান থেকে স্রষ্টা পরিকল্পনার সাথে মিল রেখে জীবনে সত্যিকারে প্রাচুর্য পেতে পারো। অর্থাৎ বব প্রক্টর বলেন, আমরা যখন কিছু অর্জন করতে চাই তখন আমরা চেষ্টা করি, পরিকল্পনা করি, পরিশ্রম করি, কিন্তু এক পর্যায়ে গিয়ে আমরা হতাশ হই, ভয় পাই অথবা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এই জায়গায় এসে অনেক মানুষ ভুল করে বসে, তারা হাল ছেড়ে দেয় অথবা ক্রমাগত দুশ্চিন্তায় ভোগে। অথচ এই সময়ের প্রয়োজন লেট গো অ্যান্ড লেট গড, অর্থাৎ নিয়ন্ত্রণ ছেড়ে দিয়ে স্রষ্টার উপর ভরসা রাখা। প্রকৃতপক্ষে এটি কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা বিষয় নয়, বরং একটা আধ্যাত্মিক ও মানসিক শিক্ষার কথা, যেখানে তুমি বুঝতে পারো জীবনে প্রতিটি ঘটনার পেছনে একটা গভীরতম শক্তি কাজ করে। তুমি সেই শক্তিকে যদি বিশ্বাস করো, তোমার জীবন হয়ে উঠবে অনেক সহজ, অনেক শক্তিশালী। মানসিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, আমরা যখন কোনো কাজ করার সময় চরম ভয়, দুশ্চিন্তা বা নিয়ন্ত্রণ রাখার মানসিকতা নিয়ে থাকি, তখন আমাদের মনে ভয় ভীতির কম্পন শুরু হয়, আর সেই কম্পন আমাদের অনাকাঙ্ক্ষিত বা আকাঙ্ক্ষিত সাফল্য নিজে থেকে দূরে সরিয়ে ফেলে। বব প্রক্টর বলেন, ইউনিভার্স বা সাবকনসিয়াস মাইন্ড আমাদের সঙ্গে এমনভাবে কাজ করে যেমনভাবে সমুদ্র তার ঢেউ পাঠায়। যদি তুমি বাধা না দাও, ঢেউ আপনাকে উপকূলে নিয়ে আসে। তুমি যখন জোর করে কিছু পাওয়ার চেষ্টা করো, তখন তুমি নিজেই তা আটকে রাখো। আত্মসমর্পণ অর্থ ভীতু হওয়া নয়। বব প্রক্টর বলেন, লেট গো মানে এটা নয় যে তুমি চেষ্টা বন্ধ করে দিলে, বরং এর মানে হলো তুমি তোমার লক্ষ্য ঠিক রাখলে, মন দিয়ে কাজ করবে, কিন্তু ফলাফলের দুশ্চিন্তা করবে না। তুমি বিশ্বাস করবে স্রষ্টা তোমার জন্য কাজ করছে, না তোমার বিরুদ্ধে না। এই বিশ্বাস আত্মবিশ্বাস রূপ নেয় এবং তোমার দেহ মন ইতিবাচক একটি দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে সিগন্যাল দেয়। এই কম্পন বা ইউনিভার্সের সাথে সঙ্গতিপূর্ণ হয় ও আকর্ষণের সূত্র অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন তোমার পক্ষেই কাজ করতে শুরু করে। দ্রুত ফল চাইলে এই শিক্ষা কেন প্রয়োজন? আমরা অনেকেই মনে করি আমি এত কিছু করছি,
তবুও ফল পাচ্ছি না কেন? এর কারণ হতে পারে তুমি এখনও ভয় ও নিয়ন্ত্রণের মানসিকতায় আছো। তুমি ইউনিভার্সের উপর বিশ্বাস না রেখে সব কিছু নিজের দিকে টানতে চাইছো। তুমি হাল না ছেড়ে সত্যিকার আত্মসমর্পণ করছো না। বব প্রক্টর এখানে বলেন, দ্য ভেরি অ্যাক্ট অফ লেটিং গো অ্যালাউ হায়ার ফোর্স টু টেক ওভার। অর্থাৎ তুমি যখন নিজেকে আমি একাই সব করতে পারি চিন্তা থেকে মুক্তি করো, তখনই তোমার জীবন উচ্চতর শক্তির দিকে প্রভাবিত হয়। কিছু আধ্যাত্মিক ব্যাপার আছে এখানে, যেমন এই অধ্যায়ে এমন একটি শিক্ষা দেয় যে ইসলাম, হিন্দু, খ্রিস্টান সবই আধ্যাত্মিক শিক্ষায় পাওয়া যায় একটি বিষয়। ইসলামে বলা আছে, প্রচেষ্টা করো, তারপর আল্লাহ তোমাকে ভরসা দিবে, তোমাকে সাহায্য করবে। গীতায় বলা আছে, তোমার কাজ করো, ফলের আশা করো না। ফলাফল নিয়ন্ত্রণ রাখার চেষ্টা আমাদের কেবল মানসিক চাপ দেয়। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষা হিসাবে গ্রহণ করি সেটি হলো, চেষ্টা করো, মন দিয়ে কাজ করো, পরিকল্পনা করো, নিজেকে প্রস্তুত করো। দুশ্চিন্তা করো না, ফল কি হবে তা নিয়ে ভেবো না, বরং ভরসা নিয়ে কাজ করে যাও। ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো, অর্থাৎ স্রষ্টার উপর বিশ্বাস রাখো। তুমি তোমার পরিশ্রম করে দাও, স্রষ্টা তোমাকে তোমার রিওয়ার্ড অবশ্যই দেবে। তুমি একা নাও, একটা বড় শক্তি তোমার পক্ষে কাজ করছে। নিজেকে মুক্ত করো, ভয়ের দাস না হয়ে নিজেকে শক্তি জাগা ও আত্মসমর্পণ করে নিজেকে সমর্পণ করে দিয়ে সেই প্রচেষ্টার উপরে শুধু কাজ করে যাও। লেট গো অ্যান্ড লেট গড অধ্যায়তে আমাদের শেখায়, কখনো কখনো নিজের দুশ্চিন্তা, নিয়ন্ত্রণের প্রবণতা ও ভয় ছাড়াও জীবন সুন্দরভাবে এগিয়ে যায়। যখন তুমি আত্মসমর্পণ করো তখন সৃষ্টিকর্তা তোমার জন্য এমন একটি পথ তৈরি করে যা তুমি কল্পনাও করোনি। তুমি যদি এই নীতি জীবনে গ্রহণ করো তবে তোমার চিন্তা হালকা হবে আর ইউনিভার্স তোমার জন্য দরজা খুলে দিতে প্রস্তুত থাকবে। অধ্যায় 5, এক্সপেক্ট অ্যান্ড অ্যাবান্ড্যান্স। প্রাচুর্যের আশা করো। আপনি যা আশা করেন সেটাই আপনার জীবনে পান। তাহলে প্রশ্ন হলো, আপনি কি আশা করছেন? বব প্রক্টর বলেন, প্রাচুর্য পেতে হলে আপনাকে প্রথমে প্রাচুর্যের প্রত্যাশা করতে হবে। যদি আপনি সব সময় ঘাটতি, ভয় আর সীমাবদ্ধতা কল্পনা করেন তবে সেটাই জীবনে বারবার ফিরে আসবে। এই অধ্যায়ে আপনি শিখবেন অবচেতন মন কিভাবে ইতিবাচক ধারণা স্থাপন করছে। এই অধ্যায়ে বব প্রক্টর আমাদের শেখান প্রাচুর্য আমাদের প্রকৃত অধিকার এবং আমরা যা আশা করি সাধারণত সেটাই আমাদের জীবনে আসে। অর্থাৎ যদি তুমি মনে প্রাণে প্রাচুর্যের আশা করো, বিশ্বাস করো যে তুমি তা পাওয়ার যোগ্য, তবে সেই প্রাচুর্য তোমার জীবন ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। অর্থাৎ তুমি যা ভাবো, বিশ্বাস করো এবং প্রত্যাশা করো, জীবন ঠিক সেটাই তোমার কাছে নিয়ে আসে। প্রত্যাশা বাস্তবতা তৈরি করে। বব প্রক্টর বলেন, প্রত্যাশা হলো একটা মানসিক চৌম্বক। তুমি যদি জীবন, দারিদ্র্য, সমস্যা বা ব্যর্থতার প্রত্যাশা করো তাহলে সেগুলি বারবার আসবে, কারণ মনের ভিতরে যা শক্তিশালীভাবে ধারণ করো সেটাই বাইরের বাস্তবতাকে আকর্ষণ করে। উদাহরণস্বরূপ, তুমি যদি কোনো ব্যবসা শুরু করার আগেই মনে মনে ভাবো, না জানি চলবে কি না, আমি ব্যর্থ হব না তো, তাহলে সেই সন্দেহ, ভয়, ভীতি মনের মধ্যে তোমার কর্মকে দুর্বল করে দেবে। কিন্তু তুমি যদি বলো, এই ব্যবসা আমার সফলতা আনবে ইনশাল্লাহ, তবে সেই আত্মবিশ্বাস তোমার চিন্তা ও কর্মকে শক্তি যোগাবে। প্রাচুর্য মানে শুধু টাকা নয়। এই অধ্যায়ে বব প্রক্টর প্রাচুর্য মানে শুধু টাকা বা সম্পদ নয়। প্রাচুর্য মানে হলো সুখের প্রাচুর্য, ভালোবাসার প্রাচুর্য, সুস্বাস্থ্যর প্রাচুর্য, অথবা সৃষ্টিশীলতার প্রাচুর্য, অথবা শান্তির প্রাচুর্য। তুমি যদি সত্যিকারী অর্থেই ধনী হতে চাও তাহলে এই সব ক্ষেত্রে প্রাচুর্যর প্রত্যাশা করতে হবে। নিজের জীবনকে একটা বড়, আনন্দময় ও অর্থবহ অভিজ্ঞতা হিসাবে কল্পনা করতে হবে। মনে রেখো, তোমার মন একটা বীজতলা, অর্থাৎ তোমার মনকে লেখক তুলনা করেছেন একটা বীজতলার সঙ্গে।
তুমি যদি সেখানে দারিদ্র্য, ভয় আর সীমাবদ্ধতার বীজ বপন করো, তাহলে সেগুলো ফল দেবে ঠিক সেমনইভাবে। কিন্তু তুমি যদি আশা, প্রত্যাশা, আত্মবিশ্বাস, ভরসা, প্রাচুর্যের বীজ বপন করো, তবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাবে ঠিক সেভাবে। ডোন্ট ওয়েস ফর রিসেস, এক্সপেক্ট দেম। ধন সম্পদের প্রার্থনা করো না, বরং সেটি পাওয়ার প্রত্যাশা করো। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি প্রত্যাশা করি। এই অধ্যায়টিতে আত্মপর্যালোচনার একটা দরজা খুলে দেয়। আমরা নিজের অজান্তে প্রতিদিন কেমন ভবিষ্যৎ প্রত্যাশা করছি, সেটাই আমাদের আগাম দর্শন দেয়। আমি কি প্রত্যাশা করছি, ভালো কিছু নাকি খারাপ কিছু? আমি কি ভাবি, আমি সফল হব নাকি ব্যর্থ হব? আমি কি বিশ্বাস করি, টাকা আসবে না আসবে না? যদি তুমি এই অভ্যাসগত নেতিবাচক প্রত্যাশা করো, তাহলে জীবনে নেতিবাচক ফলাফলই আসবে। লেখক এখানে কিছু নিদর্শন দেখিয়েছেন। প্রতিদিন নেতিবাচক প্রত্যাশা গড়ে তোলার জন্য কিছু বাক্য নিজেকে বলো, যেমন আমি প্রাচুর্যের জন্য তৈরি না, বরং আপনি এইভাবে বলুন। প্রতিদিন ইতিবাচক প্রাচুর্য গড়ে তোলার জন্য কিছু বাক্য নিজেকে বলুন বারবার। আমি প্রাচুর্যের জন্য তৈরি। আজকের দিনটি আমার জন্য সম্ভাবনাময় এনে দেবে। আমি যা চাই তা সব কিছুই আমার পথে আসছে। নিজের চারপাশে প্রমাণ খোঁজো যে তুমি প্রাচুর্যের দিকে এগিয়ে যাচ্ছ। লেখক বলেন, তুমি তোমার প্রাচুর্যের প্রত্যাশা শুরু করো। ছোট ছোট অনেক ইঙ্গিত আসতে শুরু করে, মানুষ সুযোগ উপহার হিসাবে গ্রহণ করে। অর্থাৎ এই অধ্যায়ে লেখক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যেমন অভাবের চিন্তা অবচেতন মনে রোপিত হয়ে গেলে প্রাচুর্য কখনোই আসবে না। অর্থাৎ তুমি যদি মনে করো অভাব অনিবার্য, তাহলে কখনো চেষ্টা সফল হবে না। যেখানে আশা আছে সেখানে প্রাচুর্য সূচনা হয়, মানে আশা থেকেই ধন সম্পদের পথ তৈরি হয়। অর্থাৎ এই অধ্যায়ে বব প্রক্টর আমাদের শেখায় সহজ সরল সাবলীলভাবে। তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন যে গভীর একটি সত্য, প্রাচুর্য কেবল তারাই পায় যারা সত্যিকার অর্থে সেটাকে প্রত্যাশা করে। যদি তুমি বিশ্বাস করো যে ধনী হওয়া যোগ্য, তাহলে সেই বিশ্বাস তোমার চিন্তা, অনুভব ও আচরণকে প্রতিফলিত হবে, আর তার ফলে আসবে বাস্তব ফলাফল। কারণ জীবন কখনো তোমাকে তোমার চাওয়ার চেয়ে বেশি দেয় না। তোমার প্রত্যাশা করলে ঠিক সেটাই তুমি পাবে। অধ্যায় 6, দ্য ল অফ ভাইব্রেশন অ্যান্ড অ্যাট্রাকশন। সব কিছুই কম্পন থাকে, আপনার চিন্তা, অনুভূতি, এমনকি আপনার ভাগ্য। এই অধ্যায়ে বব প্রক্টর বলেন কিভাবে আপনার চিন্তা, অনুভূতি, কম্পন আপনার বাস্তবতাকে আকর্ষণ করে। আপনি যেমন ভাববেন অথবা যেমন ভাইব দেন, জীবন তেমনই ফল দেবে। সঠিক কম্পন নিজেকে রাখলে টাকা আসবে, সফলতা আসবে। শুধু সময়ের উপর প্রত্যাশা রাখতে হবে, সচেতনভাবে প্রশিক্ষণ মাধ্যমে এগিয়ে যেতে হবে। এই অধ্যায়ে বব প্রক্টর আমাদের শেখায় জীবনের সবচেয়ে শক্তিশালী দুইটি প্রাকৃতিক নিয়ম সম্পর্কে জানতে হবে। একটা ল অফ ভাইব্রেশন আর একটা ল অফ অ্যাট্রাকশন। ল অফ ভাইব্রেশন অর্থাৎ কম্পন, আর ল অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণ। এই দুইটি নিয়মে আমরা যে চিন্তা করি, যে অনুভূতিতে থাকি, সেই কম্পন আমরা সৃষ্টি করি এবং সেই কম্পনকে সঙ্গে মিল আসে এবং জিনিসগুলো আমরা আকর্ষণ করি। যেমন তুমি যা কম্পিত করো বা যেটাকে আকর্ষণ করো, তোমার চিন্তা, অনুভূতি, শক্তি অনুযায়ী তোমার জীবনে সেটাই ঘটনা, অর্থাৎ মানুষের সুযোগ ও ফলাফল সেমনইভাবেই হয়। কিছু বাস্তব কিছু দিক নির্দেশনা আছে, যেমন সব কিছুই ভাইব্রেট, অর্থাৎ সব কিছুই কম্পিয়মান, এভরিথিং ভাইব্রেটস। বব প্রক্টর বলেন, আধুনিক পদার্থবিজ্ঞান প্রমাণ করেছে এই জগতে কোনো কিছুই স্থির নয়, সব কিছুই কম্পিত, অর্থাৎ ভাইব্রেটিং। আমাদের শরীর, চিন্তা, শব্দ, অনুভূতি, এমনকি টাকা, সুযোগ, সময়, সব কিছুই একটা নিজস্ব গতি আছে, অর্থাৎ কম্পন আছে।
তাই যখন তুমি কোনো চিন্তা করো, সেই চিন্তা একটা নির্দিষ্ট কম্পন তৈরি করে, আর সেই কম্পন নির্ধারণ করে তুমি কি আকর্ষণ করবে, আকর্ষণ করবে না। তোমার চিন্তা অনুভূতি হলো চৌম্বক। যেমন একটা রেডিওর নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করলে সেই ফ্রিকোয়েন্সির স্টেশনে বাজে, ঠিক তেমনই তোমার মস্তিষ্ক এমন একটি শক্তিশালী ফ্রিকোয়েন্সি জেনারেটর। তুমি যে চিন্তা অনুভূতি বারবার করো বা করতে থাকো, সেটাই তোমার বাস্তবতা হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, তুমি যদি দারিদ্র্য নিয়ে ভয় পাও, তবে সময় বলে টাকা আসছে না, সময় খারাপ, তবে তুমি অভাব ভিত্তিক কম্পনে আছো। এর ফলে তুমি অভাব, ব্যর্থতার, দুশ্চিন্তার পরিস্থিতিতে আকর্ষণ করবে। কিন্তু যদি তুমি বলো আমার প্রাচুর্যের সঙ্গে একত্রিত, সব কিছু আমার পক্ষে ঘটছে, তাহলে তুমি একটা উচ্চ কম্পনে ওঠো। সেটা তোমার জীবনের ধন, শক্তি, সুযোগ সব কিছুই টেনে এনে দেয়। তুমি যা পাঠাও তাই ফিরে আসে। অর্থাৎ এই অধ্যায়ে একটা গভীর সত্য শেখানো হয়েছে, যেটা তুমি যা এই পৃথিবীতে পাঠাও, থট বা ফিলিংস, তাই ফিরে আসে তোমার কাছে। যদি তুমি ভালোবাসা পাঠাও, ভালোবাসা ফিরে আসে। যদি তুমি ঈর্ষা ও ঘৃণা পাঠাও, সেটা তোমার কাছে ফিরে আসবে। অর্থাৎ প্রকৃতি তোমাকে সেটারই রিটার্ন দিবে। তাই বব প্রক্টর বলে, নিজের ভেতরে যে অনুভূতি চর্চা করো, সেটা পৃথিবীতে তোমার ফেরত পাঠাবে। তোমার কম্পন তোমার কর্মকে নিয়ন্ত্রণ করে। যদি তুমি ভয় বা সন্দেহর কম্পনে থাকো, তাহলে তোমার আচরণ হবে অনিশ্চিত, দ্বিধাগ্রস্ত। এর ফলে সুযোগের দরজা বন্ধ হয়ে যাবে। আর তুমি যদি আত্মবিশ্বাস, ইতিবাচক ও কৃতজ্ঞতার কথা কল্পনা করতে থাকো, তাহলে তোমার আচরণ হবে ধীর, স্মার্ট ও আস্থাপূর্ণ, যা সাফল্যের ভিত্তি। লেখক কিছু আমাদের নির্দেশনা দেখানোর চেষ্টা করেছেন, যেমন নিজেকে বা নিজের কম্পনকে সচেতনভাবে পরিবর্তন করো। প্রতিদিন সকালে চোখ বন্ধ করে নিজের কাঙ্ক্ষিত জীবনের ছবি কল্পনা করো, ভিজুয়ালাইজেশন করো। মনে মনে বলো, আমি এখন ইতিবাচক প্রাচুর্যময় কম্পনে আছি, আমি যেটা ভাবতেছি সেটা অবশ্যই ঠিক ও আমি এটা অর্জন করব। নিজের অনুভূতিকে চেক করো, তুমি শান্ত, আত্মবিশ্বাসী, নাকি ভয় পাচ্ছ না রেগে আছো। আকর্ষণের সূত্রে বিশ্বাস গড়ে তোলো। যখন তুমি জানো তুমি যা ভাবো তাই ঘটে, তখন চিন্তাকে সজাগভাবে নিয়ন্ত্রণ করো। ইতিবাচক শব্দ ব্যবহার করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। নিজের আশেপাশে প্রেরণামূলক মানুষগুলোর সাথে পরিবেশগত সম্পর্ক রাখো। এই অধ্যায়ে তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের দেখানোর চেষ্টা করেছেন, সেটি হলো your thought control your personal vibration and your personal vibration detects what you attract into your life। অর্থাৎ তোমার চিন্তা তোমার ব্যক্তিগত কম্পন নিয়ন্ত্রণ করে, আর সেই কম্পনই ঠিক করে তুমি জীবনে কি করবে বা কি টানবে, তোমার দিকে আকর্ষিত করবে। ফিলিংস ইজ দ্য কনসিয়াস অ্যাওয়ারনেস অফ ইয়োর ভাইব্রেশন ইউ আর ইন। তোমার অনুভূতি হলো তুমি কোন কম্পনে আছো তার সচেতন অনুভূতি। অর্থাৎ বব প্রক্টর আমাদের শিখিয়েছেন যে মানুষ শুধুই ঘটনাগুলোকে শিকারই নয়, আজকে বা আমরা নিজের জীবন তৈরি করি নিজের চিন্তা কম্পনের মাধ্যমে। যতক্ষণ না তুমি নিজের চিন্তা, ক্ষমতা, কম্পনের স্তর ও অনুভূতির গুরুত্ব বুঝবে, ততক্ষণ ততক্ষণ পর্যন্ত তোমার আকর্ষণ শক্তি পুরোপুরি কাজে লাগবে না। অতএব নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো, যে কম্পন তুমি থাকতে চাও সেটা চর্চা করো, কারণ নিজেই জীবন তোমাকে কখনোই তোমার চাওয়া দেয় না, দেয় তোমার কম্পন অনুযায়ী তোমার রিওয়ার্ড। অধ্যায় 7, দ্য রিস্ক টেকার। ঝুঁকি নাও, ভয় নয়। যারা ঝুঁকি নিতে ভয় পায় তাদের জীবনের সবচেয়ে বড় ঝুঁকি তারা কখনোই জানে না তারা কি হারালো। এই অধ্যায়ে বব প্রক্টর বলেন, সফলতার পথ হলো নিরাপদ নয়, বরং ঝুঁকিপূর্ণ, কিন্তু সাহসের সিদ্ধান্ত আপনাকে বাকিদের থেকে আলাদা করবে। আপনি যদি সবসময় নিরাপদ থাকেন তাহলে হয়তো বেঁচে থাকবেন, কিন্তু কখনো উঠতে পারবেন না, প্রত্যাশিত গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এই অধ্যায়ে বব প্রক্টর আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ নীতির সঙ্গে পরিচয় করিয়ে দেন, সেটি হলো সাফল্য শুধুমাত্র তারাই পায় যারা ঝুঁকি নিতে ভয় পায় না।
তিনি দেখান আমাদের অধিকাংশ মানুষই নিরাপত্তা খোঁজে, কিন্তু তারা সত্যিকারের ধনী, সফল ও আত্মনির্ভর। দে আর দ্য রিস্ক টেকার। ঝুঁকি না নিলে বড় কোনো অর্জন সম্ভব নয়। যে ঝুঁকি নেয় সেই সম্ভাবনার দরজা খোলে, যে ভয় পায় সে বন্দী হয়ে বাঁচে। ভয়ের কারণে আমরা সুযোগ হারাই। বব প্রক্টর বলেন, ভয়ে আমাদের মধ্যে জন্মায় অজ্ঞতা, অস্বস্তিতা থেকে। আমরা যা জানি না সেটা নিয়ে ভয় পাই, ফলে যখন সামনে নতুন কোনো সুযোগ আসে আমরা চিন্তা করি, কেমন যদি আমি ব্যর্থ হই, মানুষ কি বলবে, আমি কি আদৌ পারবো করতে। এইসব অনাকাঙ্ক্ষিত কনফিউশনগুলো নিজের ভেতরে আসে। এই ভয়ের ফলে আমরা কমফোর্ট জোনে আটকা থাকি, এই জন্য জীবনে ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে। বব প্রক্টর তিনি আমাদের একটা চমৎকার কৌশল দেখিয়েছেন এখানে। তিনি বলেন, ভয়কে থামাতে হলে প্রথমে তুমি কি চাও সেটা পরিষ্কারভাবে ঠিক করো, তারপর সেই লক্ষ্যর দিকে যে কোনো অবস্থায় একটা পদক্ষেপ নিতেই হবে তোমাকে, সেটা যাই হয়ে যাক না কেন ওইভাবেই আগাতে হবে। সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয় থাকা সত্ত্বেও পদক্ষেপ নেওয়া। বব প্রক্টর এই জায়গায় বলেন, কারেজ ইজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার, ইটস এ অ্যাক্টিং ইজ স্পিড অফ ইট। অর্থাৎ সাহস মানে ভয় না থাকা নয়, বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। সফল মানুষ ভয় পায় ঠিকই, কিন্তু তারা সেই ভয়কে অতিক্রম করে পদক্ষেপ নেয়। তারা জানে ঝুঁকি না নিলে পুরস্কার কখনোই সম্ভব না। সাফল্য একটা সংখ্যার খেলা। এই অধ্যায়ে লেখক বলেন, ব্যর্থতা সাফল্যের অংশ। তুমি যত বেশি চেষ্টা করবে তত বেশি শিক্ষা গ্রহণ করতে পারবে, তত বেশি শিক্ষা পাবে এবং সফল হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। অর্থাৎ মোর ট্রায়ালস ইকুয়াল মোর লেসন ইকুয়াল মোর উইন্স। বব প্রক্টর বলেন, ব্যবসা, বিনিয়োগ, ক্যারিয়ার, সম্পর্ক, যে কোনো ক্ষেত্রে তুমি যত নিরাপদ পথে চলতে চাও তাহলে জীবন কখনো তোমাকে বড় পুরস্কার দেবে না। কমিটেড ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিখতে হবে। এই অধ্যায়ে বব প্রক্টর তিনি বলেন, কমিটেড ডিসিশন শব্দটির উপর এটি এমন একটি সিদ্ধান্ত যেখানে ফিরে যাওয়ার রাস্তা নেই। তুমি ঝুঁকি নিয়ে এগিয়ে যাবে। যেমন চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করা, একেবারে নতুন স্কিল শেখা, বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া। এরকম সিদ্ধান্ত নিতে ভয় লাগে ঠিকই, কিন্তু এগুলোই জীবন বদলায়। লেখক এখানে কিছু বাস্তব নিদর্শন দেখিয়েছেন, যেমন ঝুঁকি নেওয়ার জন্য মাইন্ডসেট তৈরি করো। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি হারানোর ভয় করছি। আবার জিজ্ঞাসা করো, আমি যদি কিছুই না করি তখন কি হারাবো। নিজেকে বলো, ভয়ের চেয়ে আমার স্বপ্ন বড়। ছোট ঝুঁকিতে অভ্যস্ত হও, যেমন প্রতিদিন একটা ছোট অজানা পথে হাঁটো, নতুন মানুষের সঙ্গে কথা বলো, অথবা নতুন সুযোগ বলার অভ্যাস করো। এভাবে মস্তিষ্ক ধীরে ধীরে ঝুঁকি নিতে ভয় পাওয়া বন্ধ করে দেবে ও কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে ও যে কোনো কাজ করতে সহজ লাগবে। এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হলো রিস্ক ইজ দ্য প্রাইস ইউ পে ফর অপরচুনিটি। অর্থাৎ সুযোগ পাওয়ার জন্য ঝুঁকি নেওয়া হলো মূল্য পরিশোধে করা। Most people tiptoe life hoping to make it safely to death. অনেকেই জীবনের ভিতর দিয়ে নিঃশব্দে হেঁটে চলে যেন নিরাপদ মৃত্যুবরণ করতে পারে। এই অধ্যায়ে লেখক আমাদের শিখিয়েছেন যে ঝুঁকি না নিলে জীবন কখনোই বড় হবে না। তুমি যদি সবসময় নিরাপদ পথে চলো তাহলে হয়তো তুমি ব্যর্থ হবে না, কিন্তু কখনো সত্যিকারের সফলতা পাবে না। ঝুঁকি নাও, ভয়কে চিনে রাখো, কিন্তু তাকে থামাতে দিও না, কারণ ভয়ের পেছনে লুকিয়ে থাকে তোমার জীবনের সেরা সম্ভাবনাটা। অধ্যায় 8, দ্য রেজর এজ, অর্থাৎ সাফল্য ও ব্যর্থতার সূক্ষ্ম মাপকাঠি। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মাঝে পার্থক্য।
মাত্র একটা চুল পরিমাণ, কিন্তু তার প্রভাব পুরো জীবন বদলে দেয়। এই অধ্যায়ে লেখক দেখিয়েছেন যে ধারাবাহিক ছোট কাজ, প্রতিদিনের সামান্য উন্নতি, এই ছোট পার্থক্য দীর্ঘমেয়াদী তৈরি করে বিশাল সাফল্যের দিকে এগিয়ে যায়। আপনি কি প্রতিদিন একটু করে এগোচ্ছেন না থেমে আছেন? এই প্রশ্ন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এই অধ্যায়ে বব প্রক্টর আমাদের শেখান সাফল্য ব্যর্থতার মাঝে পার্থক্য হলো অল্প একটু পরিমাণ, সূক্ষ্ম পরিমাণ, নিক্তি পরিমাণ, কিন্তু সেই সামান্য পার্থক্যই জীবন সব কিছু বদলে দেয়। ভেরি অফেন দ্য লাইন দ্যাট সেপারেট উইনিং ফ্রম লুজিং ইজ অ্যাজ ফাইন অ্যাজ ইউর রেজর ইজ। অর্থাৎ সাধারণত জয় ও পরাজয়ের মাঝে একটা রেজারের ধার মতো সূক্ষ্ম ফারাক থাকে, নিক্তি পরিমাণ মানে চুল পরিমাণ গ্যাপ থাকে। এটি এমন একটি অধ্যায় যা আমাদের শেখায় অনেক কিছু, যেমন সামান্য অতিরিক্ত প্রচেষ্টার পরে সাধারণ থেকে অসাধারণ করে তোলা যায়। এই অধ্যায়ে লেখক এখানে বেশ কিছু বিষয় দেখানোর চেষ্টা করেছে, যেমন 1, সফল আর অসফল মানুষের মাঝে পার্থক্য খুব বেশি নয়। বব প্রক্টর বলেন অনেকেই প্রতিভাবান হয় কিন্তু সফল হয় না, আবার কেউ হয়তো খুব খারাপ কিন্তু সে সফল হয়। কেন এমন হয়? কারণ সফল ব্যক্তিরা প্রতিদিন একটু চেষ্টা করে, একটু বেশি আত্মনিয়ন্ত্রণ রাখে, একটু বেশি শিখে, একটু বেশি ধৈর্য ধরে, সে একটু বেশি রেজর এজে থাকে। রেজর এজ মানে হচ্ছে অতিরিক্ত 5% সচেতনতা। বব প্রক্টর বলেন জীবনের সফলতা গড়ে তোলার জন্য অনুভূত কোনো কৌশলের দরকার নেই। তোমার প্রতিদিনের আচরণ, সময় ব্যবস্থাপনা, চিন্তার পদ্ধতি, এসবই লুকিয়ে আছে সফলতা। কেউ 95% সময় ঠিক মতো কাজ করে কিন্তু শেষের 5% মানে 5% কাজ ফেলে রাখে, ফলাফল অপ্রত্যাশিত। আর কেউ সেই 5% অতিরিক্ত করে যে সেই সাফল্যর ফল ভোগ করে। মানে দুইজনেই 95% কাজ করেছে, একজন 5% করে নাই আর একজন 5% করছে। যেই ব্যক্তিটা 5% কাজ করছে সেই সফল হয়েছে। লেখক এখানে বলে অর্ডিনারি অ্যাকশন উইথ এক্সট্রাঅর্ডিনারি কনসিস্টেন্সি ক্রিয়েট এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট। 3, আদর্শ মানুষের রেজর এজ ব্যবহার করেন, অর্থাৎ সফল মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করলে একটা কমন বিষয় দেখা যায়। তারা সময় মতো ওঠে, তারা রুটিন মেপে চলে, তারা কাজ শেষ না করে ছাড়ে না, তারা কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পায় না। তাদের ভিতরে এই কমন 4টা স্টেপ থাকে। আপনি আপনার সাথে মিলিয়ে দেখুন, যদি আপনার ভিতরে এই কমন স্টেপগুলো থাকে তাহলে আপনার লক্ষ্য সামনের দিকে যেটাই হোক সেটা আপনি খুব সহজেই অর্জন করতে পারবেন। আর যদি এই 4টি স্টেপ না থাকে, এই 4টি রুটিন না থাকে, তো আপনি এখনই সেটা নিজের ভিতর ধারণ করার চেষ্টা করুন। সময় মতো উঠবেন, রুটিন মেপে জীবনযাপন করবেন ও কোনো কাজ শুরু করলে শেষ না করে ছাড়বেন না যতক্ষণ কাজটা ঠিকভাবে চলতেছে। আর কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না, কনফিডেন্সভাবে সিদ্ধান্ত নেবেন। এই ছোট ছোট অভ্যাসগুলোর মধ্যে তারা গড়ে তোলে বিশাল সাফল্য। তুমি যদি চাও না বড় কিছু করতে, অবশ্যই চাই, তবুও যদি প্রতিদিন শুধু সামান্য একটু উন্নতি করো তবে সেটা ভবিষ্যতে বিশাল বড় পার্থক্যর ফারাক তৈরি করে দিবে। 4, রেজরের চর্চা করার কিছু কৌশল আছে। নিজেকে জিজ্ঞাসা করো আমি আর কি একটু বেশি করতে পারি। কাজের শেষে 10 মিনিট সময় বেশি মনোযোগ দাও। বই পড়ার পরে আবার রিভিশন দাও। কারোর উপকার করার সুযোগ থাকলে হাত বাড়াও। নিজের প্রতিদিনের অভ্যাস পর্যালোচনা করো। ঘুম থেকে ওঠার সময় দিনের শুরুর পরিকল্পনা করো কি না। মোবাইল ব্যবহার কত সময় করো, কতটুকু মনোযোগ দিয়ে কোনো কথা বলো, অথবা প্রত্যেক দিন নিজেকে পার্সোনাল ডেভেলপমেন্ট করার জন্য কতটুকু সময় দাও। এই সব ছোট ছোট রেজার অভ্যাস তোমাকে বড় রকমের একটি পরিবর্তন এনে দেবে। বব প্রক্টর তার বইতে খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন দেখিয়েছেন, সেটি হলো দ্য ডিফারেন্স বিটুইন এ পারসন হু ইজ সাকসেসফুল অ্যান্ড ওয়ান হু ইজ নট অফেন লাইন্স এ ফিউ স্মল ডিসিপ্লিন প্র্যাকটিস এভরিডে। অর্থাৎ সফল আর অসফল মানুষের পার্থক্য অনেক সময় প্রতিদিনকার কিছু ছোট ছোট ডিসিপ্লিনের উপরে নির্ভর করে। জাস্ট এ লিটিল মোর ইফোর্ট, এ লিটিল মোর ফোকাস, এ লিটিল মোর পারসিস্টেন্স
দ্যাট ইজ এ ওয়েস্ট, অর্থাৎ আরও সামান্য চেষ্টা, মনোযোগ আর ধৈর্য হলো সেই ধার। অর্থাৎ এই অধ্যায়ে বব প্রক্টর যে বিষয়গুলো দেখিয়েছেন, তুমি অসাধারণ কিছু না করেও সফল হতে পারো যদি তুমি প্রতিদিন সাধারণ কাজগুলো ধারাবাহিকভাবে ও সততা ও মনোযোগ সহকারে করো। আর সেই একটু বাড়তি সচেতনতা, এক ফোঁটা বাড়তি চেষ্টা, একটি ছোট স্টেপ বা এক ধাপ বাড়তি অনুশীলন, সেটি হলো রেজারেস, যা তোমাকে অনেক দূর এগিয়ে দেবে অন্যদের থেকে আলাদা করে তুলবে। জীবন কোনো ম্যাজিক নয়, এটা একটা প্যাটার্ন। যে সেটা বোঝে সেই খেলায় জেতে। অধ্যায় 9, ডোন্ট থিঙ্ক এ রিভার্স, উল্টো পথে ভাবা বন্ধ করো। আপনি কিভাবে ভাবেন? সামনে এগিয়ে যাওয়ার মতো নাকি পিছনের দরজা খুঁজে ফিরছেন? বব প্রক্টর বলেন, অনেক মানুষ জীবনে ব্যর্থ হয় শুধু এই জন্য যে তারা উল্টো চিন্তা করে। তারা সবসময় কি হবে যদি না পারি সেটা নিয়ে ভাবে, কি হবে যদি পারি সেটা নিয়ে নয়। এই অধ্যায়ে আপনি শিখবেন কিভাবে সঠিক চিন্তার দিশায় নিজেকে চালিত করতে হয়। এই অধ্যায়ের মূল যে বিষয়টি গুরুত্বপূর্ণ অঙ্গভাবে বব প্রক্টর দেখিয়েছেন, সেটা হলো অনেক পাঠকের জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি বিষয়। বব প্রক্টর বলেন, অনেক মানুষ শুধু ব্যর্থ হয় না, তারা উল্টো পথে চিন্তা করে। অনেক মানুষ শুধু ব্যর্থ হয় না, তারা উল্টো পথে চিন্তা করে, নিজেদের ব্যর্থতার দিকে ঠেলে দেয়। এই উল্টো চিন্তাধারায় আমাদের দারিদ্রতা, ভয়, আত্মবিশ্বাসহীনতা ও অপূর্ণতা চক্রে আটকে রাখে। অর্থাৎ তুমি যেদিকে যেতে চাও সেদিকেই চিন্তা করো, কিন্তু অধিকাংশ মানুষ ঠিক তার বিপরীত ভাবে, আর এই জন্যই ব্যর্থ হয়। উল্টো পথে চিন্তা মানে কি? বব প্রক্টর বলেন, মানুষ যখন নিজের ইচ্ছা বা লক্ষ্য ঠিক করে তখন অনেক সময় তারা সেই লক্ষ্য অর্জনের উপায় না ভেবে বরং কিভাবে সেটা হবে না তা নিয়ে চিন্তা করে। যেমন, আমি ব্যবসা করতে চাই, ভাবার পরে আসে কিন্তু টাকা নেই। ব্যর্থ হলে কি হবে? পরিবার কি বলবে? আমি পারবো তো? এই কারণে সে আরও বেশি ব্যর্থ হয়। এই চিন্তাগুলোর মধ্যে লক্ষ্য থেকে সরে যেতে আমাদের বেশি প্রভাব রাখে। এগুলো হলো রিভার্স থিঙ্কিং। স্টেপ 2, ভয়, সন্দেহ, সীমাবদ্ধতা হলো উল্টো চিন্তার জ্বালানি। আমরা যতবার কোনো নতুন কাজ শুরু করতে যাই, আমাদের ভেতরে এক ধরনের আত্মসন্দেহ কাজ করে। বব প্রক্টর বলেন, এই সন্দেহ আমাদের আসলেই তোমার অবচেতন মনে রোপিত হয় পুরনো সীমাবদ্ধতার ধারণা থেকে। কিন্তু বাস্তবতা হলো, তুমি যা বিশ্বাস করো, মানে ভেতরে যেভাবে ভাবো, সেটাই তুমি টানো। তুমি যদি ভাবো আমি পারবো না, তাহলে সেটাই বাস্তবে পরিণত হবে। চিন্তা বদলাও, বাস্তবতা বদলাবে। বব প্রক্টর জোর দিয়ে বলেন, তোমার চিন্তা যদি সামনে এগিয়ে যাওয়া হয়, জীবনের সামনে যাবে, কিন্তু চিন্তা যদি সবসময় পেছনের দিকে হয়, ব্যর্থ, ভয়, অনিশ্চয়তা, হতাশা, আমি পারবো তো, না পারলে কি হবে, এমন কিছু করো, তাহলে জীবনে পিছিয়েই পড়বে। প্রতিদিন নিজেকে বলো, আমি পারবো, আমি সমাধান খুঁজে বের করব। এটা অন্যরা করেছে, সফল হয়েছে, মানে আমিও করব, অবশ্যই করব। আমি সুযোগ দিচ্ছি, এগোচ্ছে, বিপদের দিকে নয়। আমি সৃষ্টিশীলভাবে সমস্যা মোকাবেলা করব। সমস্যার পরিবর্তে সমাধানের ফোকাস করো। বব প্রক্টর বলেন, উল্টো চিন্তার মানুষ সমস্যাকে অনেক বড় করে দেখে আর সমাধানকে ছোট করে দেখে। সঠিক দৃষ্টিভঙ্গি হলো, সমস্যা হবে এক ধরনের শিক্ষা, ভয় হবে কর্মে রূপান্তরের আগুন, আর সীমাবদ্ধতা হবে সৃষ্টিশীলতা জাগানোর সুযোগ। বব প্রক্টর বলেন, ডোন্ট ম্যাগনিফাই দ্য প্রবলেম, অর্থাৎ ম্যাগনিফাই ইউ পাওয়ার। সমস্যা বড় করে দেখো না, বরং নিজের শক্তিকে বড় করে দেখো। এই অধ্যায়ে বব প্রক্টর বেশ কিছু আমাদের অনুশীলন দেখিয়েছে কিভাবে উল্টো পথ বন্ধ করা যায়। যেমন, সচেতন হও, আমি কি নিয়ে ভাবছি। দিনে একবার হলেও নিজেকে প্রশ্ন করো, এই মুহূর্তে আমি কি ভাবছি।
এই চিন্তা কি আমাকে শক্তি দিচ্ছে না দুর্বল করে দিচ্ছে? প্রত্যেকে নেতিবাচক চিন্তার সাথে একটি বিপরীত ইতিবাচক চিন্তা লাগাও। আমি যদি ব্যর্থ হই, তখন বলবে আমি না পারলে শিখে নিব, আমি চেষ্টা করব। আবার যদি চিন্তাটা এমন আসে আমার যোগ্যতা নেই, তাহলে তখনই তার পরক্ষণে চিন্তা করবে আমি শিখেছি প্রতিদিন, আমি প্রতিদিন শিখব, আমি এগিয়ে যাচ্ছি। টাকা কোথা থেকে আসবে? টাকার সুযোগ সঙ্গে আসবে, আমি তৈরি করে নিব। অ্যাফার্মেশন: প্রতিদিন সকাল বা রাতে 5 মিনিট চর্চা করো। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমি সৃষ্টিশীল, আমি সাহসী, আমি ধৈর্যশীল, ভবিষ্যৎ আমার জন্য উজ্জ্বল। বব প্রক্টর তার গুরুত্বপূর্ণ যে বিষয়টা উনি দেখিয়েছেন, মোস্ট পিপল সাবস্ট্রেস দেয়ার ওন সাকসেস বাই থিঙ্কিং রিভার্স। অধিকাংশ মানুষ নিজের সফলতা নিজেরাই ধ্বংস করে ফেলে, কারণ তারা উল্টোভাবে চিন্তা করার কারণে। শিফট ইয়োর ফোকাস ফ্রম অবস্ট্রাকল দ্য আউটকামস। বাধা থেকে মন সরিয়ে ফলাফলের দিকে মনোযোগ দাও। অর্থাৎ এই অধ্যায়ে বব প্রক্টর যে বিষয়গুলো আমাদের শেখানোর চেষ্টা করেছেন সেটা হলো চিন্তার দিক বদলানো জীবন বদলে ফেলা সম্ভব। ভয় সন্দেহ সীমাবদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে, আর পেছনের ব্যর্থতা নয়, সামনে কি হতে পারে সেদিকে মনোনিবেশ করতে হবে। তুমি যেদিকে চিন্তা করবে জীবন সেদিকে যাবে, তাই সামনে চাও, সামনে ভাবো, সামনের দিকে হাঁটো। এটি ছিল বব প্রক্টরের ইউ ওয়ার বর্ন রিচ বইয়ের মূল টার্মস। এবং এই বইয়ের পরবর্তী যে অধ্যায়টি সেটি হলো দ্য ভ্যাকিউম ল অফ প্রসপারিটি। শূন্যতা সৃষ্টি করে প্রাচুর্যতা আসবে, অধ্যায় 10। নতুন কিছু আনতে চাইলে পুরনো কিছু ছাড়তে হবে। আপনি কি আপনার জীবনে প্রাচুর্য জায়গা তৈরি করছেন? এই অধ্যায়ে বব প্রক্টর তিনি আমাদের শেখান জীবনে নতুন কিছু জায়গা করে দিতে হলে পুরনো মানসিকতা, জিনিসপত্র, সম্পর্ক ছেড়ে দিতে হবে। শূন্যতা তৈরি করলে সেই জায়গা পূরণ হয় নতুন শক্তি, নতুন সুযোগ ও নতুন সম্ভাবনা দিয়ে। আপনি যদি এখনই কিছু ছাড়তে না পারেন তাহলে নতুন কিছু কখনোই আসবে না। আপনি যখন যে জিনিসটা ছাড়বেন তার একটি অপশন তৈরি হবে। বব প্রক্টর এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ জিনিস শেখায়, মহাবিশ্বর নিয়ম ব্যাখ্যা করেন সেটি, এবং যেটি তিনি বলেন ভ্যাকিউম ল অফ প্রসপারিটি, প্রাচুর্য শূন্যতার সূত্র। এই সূত্রটি বলে যদি তুমি জীবনে নতুন কিছু পেতে চাও তাহলে পুরনো অপ্রয়োজনীয় কিছুকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ এই বইটিতে বলা আছে নেচার অ্যাভোর এ ভ্যাকিউম, অর্থাৎ প্রকৃতি খালি স্থান সহ্য করতে পারে না। সুতরাং তুমি যদি একটি খালি জায়গা তৈরি করো সেটি নতুনভাবে পূর্ণ হবেই। এই অধ্যায়ে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণভাবে শেখার আছে সেটি হলো তুমি যতক্ষণ পুরনো জিনিস আঁকড়ে ধরে থাকো ততক্ষণ নতুন কিছু তোমার জীবনে ঢুকতে পারে না। এই পুরনো জিনিসগুলো হতে পারে পুরনো জামা কাপড়, পুরনো মানসিকতা, পুরনো ভয়, ক্ষতিকর সম্পর্ক, দারিদ্রতার বিশ্বাস, অপর্যাপ্ত অভ্যাস, আত্মসম্মানহীনতা, এমন অনেক কিছু আছে। উদাহরণ দিয়ে তিনি যে একটা বিষয় দেখানোর চেষ্টা করেছেন সেটা হলো তোমার ওয়ার্ডরোব ভর্তি পুরনো অপ্রয়োজনীয় জামা কাপড়ের ঠাসা। তুমি নতুন বা উন্নত পোশাক কিনতে চাও তাহলে আগের ওই পুরনো জামা কাপড়গুলো বের করে জায়গা খালি করতে হবে, তা না হলে নতুন জায়গা না থাকলে নতুন জামা কাপড় রাখা যাবে না। এভাবে জীবনের ক্ষেত্রে শূন্যতা না তৈরি হলে প্রাচুর্যতা ঢুকতে পারে না। বব প্রক্টর বলেন অনেক সময় অনেক মানুষ চায় অর্থ, ভালোবাসা, সুযোগ ও উন্নতি, কিন্তু তারা পুরনো সীমাবদ্ধতা জিনিস ধরে রাখেন না, ফলে তারা জীবনের নতুন কিছু প্রবেশ করতে পারে না। আজকে আপনি যেভাবে লাইফস্টাইল করতেছেন যদি এটা এইভাবে কন্টিনিউয়াসলি করতে থাকেন তো পরবর্তী দিনগুলোও আজকে যেভাবে চলছে পরবর্তী দিনও ঠিক সেভাবে চলবে। যদি আপনি চান আপনার পরবর্তী দিনগুলোর জীবন আরও উন্নত হোক তাহলে আজকে থেকে আপনার লাইফস্টাইল ও স্কিল, কর্মক্ষেত্র সব কিছুই পরিবর্তন আনতে হবে। আমি নতুন সম্পর্ক চাই কিন্তু পুরনো বিষাক্ত সম্পর্ক ছাড়ে নয়, এটা হলে হবে না। বব প্রক্টর বলেন অনেক মানুষ চায় অর্থ, ভালোবাসা, সুযোগ বা উন্নতি, কিন্তু পুরনো জিনিস
পুরনো সীমাবদ্ধতা জিনিস ধরে রাখে, ফলে তাদের জীবনে নতুন কোনো কিছু প্রবেশ করতে পারে না। তারা বলে, আমি নতুন সম্পর্ক চাই, কিন্তু পুরনো বিষাক্ত সম্পর্ক ছাড়ে না। আমি ধনী হতে চাই, কিন্তু দরিদ্রর মনোভাব, ভয়, সংকোচ ও বিশ্বাস ধরে রাখতে চাই। তাহলে তো হবে না। আমি স্বাধীনতা চাই, অথচ সেই অভ্যাসগত অলসতা, অজুহাত ও দুশ্চিন্তার দাস হয়ে থাকতে চাই। কিভাবে এই সূত্র বাস্তবে কাজে লাগাবেন? শারীরিকভাবে জায়গা খালি করো, অর্থাৎ তোমার বাসা, ঘর, ডেস্ক পরিষ্কার করো, অপ্রয়োজনীয় জিনিসপত্র বের করে দাও যা তোমাকে আর আনন্দ দেয় না, তোমার কোনো কাজে আসে না, সেগুলোকে ছাড়ো। মনের উপর তাৎক্ষণিক প্রভাব পড়বে, কিন্তু সময়ের সাথে ঠিক হয়ে যাবে। মানসিকভাবে জায়গা খালি করো, পুরনো ব্যর্থতা, অপরাধবোধ, হতাশা ভুলে যাও। দুঃখজনক ও অভিজ্ঞতা ধরে রাখলে নতুন সুখ ঢুকতে পারে না। টক্সিক সম্পর্ক থাকলে সেখানে সুখের সম্পর্ক আশা করা যায় না। টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসলে নতুন একটি সুযোগ তৈরি হবে। নতুনদের জন্য প্রস্তুত হও, মনে মনে বলো, আমি নতুন সুযোগ জন্য প্রস্তুত। আলাদা করে সময় রাখো নিজের আত্ম উন্নয়ন ও পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। বিশ্বাস করো যে শূন্যতা পূর্ণ হবেই। ভয় পেও না। অনেকেই ভাবে পুরনো জিনিস ছাড়লে যদি আর কিছু না আসে। বব প্রক্টর বলেন, ভ্যাকিউম ইজ অলওয়েজ ফিল্ড, এইদার বাই ডিজাইন বাই দ্য ডিফল্ট। তুমি যদি ইচ্ছাকৃতভাবে শূন্যতা তৈরি করো, সেটি ভালো কিছু দিয়ে পূর্ণ হবেই। এই অধ্যায়ে যে গভীর শিক্ষাগুলো আমরা পাই, জীবনে উন্নতি করতে চাইলে জায়গা খালি করতে হবে। মনে রাখতে হবে, ধরা জিনিসটি যদি তোমার নাও হয়, তবুও সেটা ছেড়ে দাও। যদি তা তোমার যোগ্য হয়, সেটি অবশ্যই ফিরে আসবে এবং ভালোভাবেই তোমার কাছে থাকবে। শূন্যতা মানে ক্ষতি নয়, বরং নতুন কিছু গ্রহণের প্রস্তুতি। এই অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ যে অংশটি, সেটি হলো, তুমি যখন পুরনো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ছেড়ে দাও, তখন মহাবিশ্ব সেই শূন্যতা পূরণ করার জন্য উৎসুক হয়ে ওঠে এবং তোমার জীবন প্রভাবিত হয় প্রাচুর্য, সুযোগ ও সীমাবদ্ধ ও সুখ সমৃদ্ধির সাথে। এই অধ্যায়ে সর্বশেষ যেই অধ্যায়টা আছে এই বইয়ের, সেটি হলো অ্যাকশন প্ল্যান, কর্ম পরিকল্পনা, তোমার স্বপ্ন বাস্তবায়নের রোডম্যাপ। বব প্রক্টর এই অধ্যায়ে যে বিষয়টি তুলে ধরেছেন তা হলো, স্বপ্ন, বিশ্বাস, কল্পনা যথেষ্ট নয় যদি তুমি সেই বিষয়ে পদক্ষেপ নাও। তুমি যদি সত্যিকারের অর্থে ধনী হও, প্রাচুর্য জীবন চাও, তাহলে তোমাকে একটা স্পষ্ট কর্ম পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। তা অনুসরণ করে বাস্তবে পদক্ষেপ নিতে হবে। এই বই আমাদের শেখায়, বা এই বইয়ের যে শেষ অধ্যায়ে যে বিষয়টি হলো আমাদের শেখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি বলছে কিভাবে তোমার সব চিন্তা, বিশ্বাসকে বাস্তবতায় রূপ দিতে হবে। অর্থাৎ চিন্তা ছাড়া কর্ম অন্ধ, আর কর্ম ছাড়া চিন্তা অর্থহীন। বব প্রক্টর বলেন, তুমি সারাদিন ইতিবাচক ভাবতে পারো, আকর্ষণ সূত্রে বিশ্বাস করতে পারো এবং নিজের মানসিকতা পরিবর্তন করতে পারো, কিন্তু যদি তুমি অ্যাকশন না নাও, তাহলে তুমি কোথাও পৌঁছাতে পারবে না। এই অধ্যায় আমাদের শেখাবে কিভাবে লক্ষ্য নির্ধারণ করতে হবে, কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কিভাবে নিজের কাজকে নিয়মানুগভাবে পরিচালনা করতে হবে। চলুন এই অধ্যায়টা আমরা দেখার চেষ্টা করি। এই অধ্যায়ের প্রথমে যে বিষয়টি আছে সেটি হলো রাইট ডাউন ইওর গোল, তোমার লক্ষ্যকে লিখে রাখো। তোমার মাথায় যদি অস্পষ্ট চিন্তা থাকে তা বাস্তবায়ন হবে না। বব প্রক্টর বলেন, এ গোল দ্যাট ইজ নট এ রাইটিং ইজ অনলি এ উইশ, অর্থাৎ কাগজে লিখে না রাখলে সেটা কেবল একটা কল্পনা বা বাসনা হিসাবে থেকে যাবে। উদাহরণ, আমি 1 বছরে 20 লাখ টাকা ইনকাম করব, এভাবে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করো। ক্রিয়েট এ ডেইলি অ্যাকশন লিস্ট, দৈনিক কাজের তালিকা তৈরি করো। তুমি প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কি করব যা আমাকে আমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। বব প্রক্টর বলেন, ছোট কাজও যদি প্রতিদিন করো তাহলে বড় সাফল্য আসবে। এটা দৈনিক টু ডু লিস্ট, অর্থাৎ কাগজের তালিকা তৈরি করে সে অনুযায়ী কাজ করা। 3, টেক ইমিডিয়েট অ্যাকশন, সাথে সাথে পদক্ষেপ নাও, অর্থাৎ পরে করব মানসিকতা ধ্বংস ডেকে আনে।
তুমি যদি এখনই পদক্ষেপ না নাও, তোমার মস্তিষ্ক ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে তুমি সেটা পারবে না। বব প্রক্টর বলেন, অ্যাক্ট অ্যাজ ইফ ইউ আর অলরেডি দ্য পারসন ইউ ওয়ান্ট টু বিকাম, অর্থাৎ তুমি যে অবস্থায় যেতে চাও সেই ব্যক্তির মতো আচরণ করো এখনই। যেমন ধনী হতে চাও, তাহলে ধনীর মতো কথা বলো, পোশাক পরো ও মনোভাব ধনীদের মতো রাখো। বিল্ড প্রোডাক্টিভিটি হ্যাবিটস, উন্নয়নমুখী অভ্যাস গড়ে তোলো। সফলতা রাতারাতি আসে না, এটি তৈরি হয় অভ্যাসের মধ্য দিয়ে। প্রতিদিন 30 মিনিট শেখো, 15 মিনিট নিজেকে মূল্যায়ন করো, সময় মতো ঘুম থেকে ওঠো ও সময় মতো ঘুমোতে যাও। খরচের হিসাব রাখো, নেতিবাচক চিন্তা দূরে সরিয়ে রাখো। স্টেপ 5, ট্র্যাক ইউর প্রোগ্রেস, অগ্রগতির পরিমাপ নির্ধারণ করো। বব প্রক্টর বলেন, প্রতিটি পদক্ষেপ রেকর্ড রাখো, এতে তুমি বুঝতে পারবে তুমি কোন পথে যাচ্ছ। অর্থাৎ উইকলি মান্থলি প্রোগ্রেস লং রাখো, যেটা তুমি লিখবে। এই সপ্তাহে আমি কি শিখলাম, কোন কাজগুলো করিনি, কোন কাজগুলো আমাকে এগোতে দিয়েছে। হ্যাভ ফেথ অ্যান্ড পারসিস্টেন্স, বিশ্বাস রাখো ও অটল থাকো সেই বিশ্বাসের উপরে। এই অধ্যায়ের মূল মন্ত্রটি হলো, ফেথ ইজ অ্যাবিলিটি টু সি ইন্ডিভিজুয়াল অ্যান্ড বিলিভ ইট ইজ ইম্পসিবল। অর্থাৎ তুমি যখন ফল দেখতে পাচ্ছ না, তখন বিশ্বাস রাখো যে তোমার কাজ দিচ্ছে। অর্থাৎ এই ধৈর্য হারিও না। বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় একেবারে সফলতার ঠিক আগ মুহূর্তে এসে। এই অধ্যায় থেকে যে বিষয়গুলো শেখার আছে সেটি হলো, লক্ষ্য নির্ধারণ করতে হবে, তোমার স্বপ্নকে লিখে রাখো স্বচ্ছতা আনার জন্য, পরিকল্পনা করতে হবে, দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও কাজের তালিকা তৈরি করতে হবে, কাজ শুরু করতে হবে, সাথে সাথে পদক্ষেপ নাও ও পরে নয়, এখনই এই মুহূর্তেই নাও। পরিমাপ করো, প্রতিদিন অগ্রগতি ট্র্যাক করো, আমি কতটুকু কী পরিমাণ করব। ও সর্বশেষ, বিশ্বাস রাখো, ফল না পেলেও হাল ছেড়ো না, প্রতিক্রিয়া ও ফলাফল তোমার কাছে অবশ্যই আস্থাসহ ফিরিয়ে দিবে। এবং এই অধ্যায়ে বব প্রক্টর যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা দেখানোর চেষ্টা করেছেন সেটি হলো, তুমি যা ভাবো তা হতে পারো, তুমি যা বিশ্বাস করো তা অর্জন করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে, প্রতিদিন অবিরাম, যতক্ষণ না তোমার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। ইউ ওয়ার বর্ন রিচ, এই বইটাতে আমরা যে বিষয়গুলো দেখার চেষ্টা করলাম, সম্পূর্ণ বইটাই আমরা দেখার চেষ্টা করেছি। এবং এই বইয়ের সবচেয়ে শেষ অংশে কনক্লুশন হিসাবে বব প্রক্টর যে বিষয়টা দেখানোর চেষ্টা করেছে সেটি হলো, ইউ আর বর্ন রিচ বইটি আমাদের শেখায়, সাফল্য সম্পদ মূল উৎস বইয়ের বাইরের জগতে নয়, বরং আমাদের নিজের মন ও বিশ্বাসের উপরে। জন্মগতভাবে আমরা সবাই অসীম সম্ভাবনা ও শক্তি নিয়ে এসেছি, কিন্তু ভুল বিশ্বাস, ভয় ও সীমাবদ্ধ চিন্তাভাবনা আমাদের সেই শক্তি থেকে দূরে সরিয়ে রাখে। এই বই আমাদের উৎসাহ ও চিন্তা বদলাতে, আত্মবিশ্বাস গড়তে, কল্পনা শক্তিকে কাজে লাগাতে সাহায্য করে এবং নিজের অবচেতন মনকে ধনী হওয়ার জন্য প্রোগ্রাম করে। বব প্রক্টর বারবার বলেন, তুমি ধনী হওয়ার যোগ্য, কারণ তুমি ধনী হয়ে জন্মিয়েছো। এখন শুধু নিজেকে সঠিকভাবে নার্সিং করতে হবে, সঠিকভাবে চিনে সেই অবস্থায় পৌঁছাতে হবে ও ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমার জীবন বদলাতে চাইলে তোমার চিন্তা বদলাও, তুমি যা ভাবো সেটাই তুমি হয়ে ওঠো। এটি শুধু একটি মোটিভেশনাল বই নয়, এটি একটি ধনী হওয়ার মানসিকতা গঠন করার জন্য শক্তিশালী একটা বই বলা যেতে পারে। নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য, সব কিছুর জন্য এই বইটি একটি আদর্শ বই। এরই মধ্যে আমরা বব প্রক্টরের এই বইটি, সম্পূর্ণ বইটি দেখার চেষ্টা করলাম। আমরা সম্পূর্ণ বইটাই দেখেছি, এটাকে রিভিউ বলা যায় না, আমরা প্রায় বইয়ের 80%ই দেখার চেষ্টা করেছি, 80-90%। তো আশা করি আপনাদের এই আজকের পডকাস্টটি খুবই ভালো লাগবে। আশা করি বব প্রক্টর উনি বিখ্যাত একটা রাইটার ও পাবলিক স্পিকার, মোটিভেশনাল স্পিকার। তার মোট 7টা বই আছে, ক্রিয়েট ইওর অন ইকোনমি এবং এইটা আরও কয়েকটি বই আছে। আমরা তার সব বইগুলাই রিভিউ করার চেষ্টা করব, কারণ উনি ইন্টারন্যাশনাল মানের পাবলিক স্পিকার ও রাইটার। তো আশা করি আজকের পডকাস্টটা আপনাদের খুব ভালো লেগেছে। এমনই ধারাবাহিকতা ফাইন্যান্সিয়াল, ইনভেস্টিং
ইকোনমিক্যাল বিজনেস রিলেটেড সমস্ত কিছুই আমাদের চ্যানেলে থাকবে। আমাদের চ্যানেলটাকে আপনারা নোটিস করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। আমরা একটা বিশাল ইনভেস্টমেন্ট ও মানি ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল রিলেটেড বই নিয়ে এই চ্যানেলটার ভিতরে দেওয়ার চেষ্টা করব। নতুন কোনো একটা এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।